ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম। আমার পরিবার আমাদের বিয়েটাকে মেনে না নিলেও আমার স্বামীর বাড়ির লোকেরা কিন্তু বিয়েটাকে ঠিকই মেনে নিয়েছিল। প্রথম সবকিছু ঠিকই ছিল, কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আমার শাশুড়ির নতুন একটা রূপ দেখতে পাই। আমার স্বামী বেকার থাকা অবস্থায় বাড়ির সকল কাজ আমার একা হাতেই সামলাতে হতো। আমার ছোট ছোট ভুলগুলোকে নিয়ে আমার শাশুড়ি অনেক ঝগড়া ঝামেলা করতো। ছোটবেলা থেকে বাবা মায়ের আদরে বড় হয়েছি, সেভাবে কোনো কাজকর্মই পারি না আমি। তারপরও নিজে থেকে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। সেখানে তো আমার টুকটাক ভুল হয়েই থাকে। তবে সেটাকে টুকটাক ভুল হিসেবে তারা দেখে না। সেটাকে অনেক বড় করে দেখে তারপর অনেক অশান্তি করে। শুধু তাই না, বাড়িতে সমস্ত ধরনের গোসলের ব্যবস্থা থাকার পরেও আমাকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে হতো। কেননা কারেন্ট বিল বেশি আসে যাবে তাই। আমার শাশুড়ি আমাকে বলতো, "তুমি নতুন বউ তো কি হয়েছে? তাতে কি মাথা কিনে নিয়েছো নাকি? বাইরে গিয়ে গোসল করে এসো। আর কারেন্ট বিল বেশি আসলে সেটা কি তুমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসবে নাকি?" ওইটুকুতেই আমার জীবনের গল্পটা শেষ হয়ে থাকেনি। আমি যদি কোনোদিন ঘুম থেকে উঠতে একটু দেরি করতাম, তাহলে আমার শাশুড়ি চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় করে তুলতো। আর বলতো, "মরার ঘুম ঘুমায়। কোন বাড়ির বউটা এত বেলা পর্যন্ত ঘুমায়? বাড়ির সমস্ত কাজ পড়ে আছে, এই কাজগুলো কি এখন আমি করব? আর মহারানী ঠিকমতো ঘুমাতে পারে না বলে এত বেলা পর্যন্ত ঘুমাবে?" আরও কত ধরনের কথা যে বলতো। তবে সংসারে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমার স্বামী কোনোদিন প্রতিবাদ করতো না, কারণ সে বেকার ছিল। তার মায়ের মুখের ওপর কথা বলতে পারবে না। সে আমাকে একটা বুঝ দিত যে, "তুমি কষ্ট পেও না, আমি তো তোমার পাশে আছি। আমি এখন বেকার তাই কিছু বলতে পারছি না। তবে একটা চাকরি পেয়ে যাই, তারপর আমি তোমার এই দুঃখ দুর্দশা দূর করে দিব।" দিন যতই যাচ্ছে ততই আমার শাশুড়ির অত্যাচার আরও বাড়ছে, কিন্তু আমার স্বামী কিছুই বলতে পারছে না, কারণ সে বেকার। তারপর একটা সময় পর আমার শাশুড়ির অত্যাচারে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। আমি কাউকেই চিনতে পারিনি। এমনকি যাকে ভালোবেসে আমি সবাইকে ছেড়ে তার হাতটা ধরেছিলাম, সেই মানুষটাকেও আমি চিনতে পারিনি। তারপর আমার বাবা-মা এসে তাদের বাড়িতে আমাকে নিয়ে যায়। এই অবস্থায় এ বাড়িতে ফেলে রেখেই বা কী করবে? তারপর অনেক চিকিৎসা করার পরেই আমার জ্ঞান ফিরে। মানে আমার স্মৃতিশক্তি আবার ফিরে আসে। আমার ভাসুর, শ্বশুর সবাই কিন্তু বিদেশ থাকে। তবুও আমার চিকিৎসার জন্য একটা টাকাও তারা দেয়নি। এত কিছুর পরেও আমি তাকে ছেড়ে যাইনি। কারণ আমার স্বামী আমাকে টাকা পয়সা দিতে না পারলেও সে আমাকে মানসিক শান্তি দিয়েছে, আমার পাশে থেকেছে। এত দুঃখ দুর্দশার পর সেই কিন্তু আমার মানসিক শান্তির কারণ দাঁড়ায়। আর সে শুধু আমার মুখের দিকে তাকিয়ে সবসময় একটা কথাই বলতো, "দেখবে আমি তোমার এই দুঃখ দুর্দশা একদিন ঘুচিয়ে দিব।" তারপর আমিও নামাজ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতাম, "আল্লাহ, তুমি আমার স্বামীকে একটা উঁচু স্থানে নিয়ে যাও, যাতে কেউ আর আমাদেরকে ছোট করে কথা বলতে না পারে।" বিয়ের ২ বছর পর আমার স্বামী বিদেশ চলে যায়। যেহেতু শ্বশুরবাড়ির মানুষগুলো ভালো ছিল না, এজন্য আমি আমার বাবার বাড়িতে চলে আসি। আমার স্বামী বিদেশ যাওয়ার পর কিছুদিন আমাদের ভালোই কাটছিল। কথায় আছে না, অবাগা যেদিকে যায় সেদিকেই শুকিয়ে যায়। মনে হয়েছে এবার হয়তো আমার জীবনে শান্তি ফিরে আসবে। আসলেই কি তাই? সত্যিই কি তাই আমার জীবনে শান্তি ফিরে আসবে? একদমই না। সে ২ বছর হলো বিদেশ গিয়েছে, কিন্তু আমার নামে একটা টাকাও পাঠায়নি। সবই তার ফ্যামিলির জন্য পাঠিয়েছে। হ্যাঁ, ফ্যামিলির জন্য পাঠাবে ভালো কথা। তবে আমার জন্যও তো হাত খরচ দিবে। আমারও তো চলার জন্য টাকা পয়সা লাগে। তবে সে মাসে এসে আমাকে ৫-৬ হাজারের মতো টাকা দিত। কিন্তু সেটাও আমাকে হজম করতে দিত না। অনেক কথা শুনে, অনেক খোঁটা শুনে তারপর আমাকে সেই টাকা হজম করতে হতো। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে ভাবি, যার শূন্য হাতটা আমি শক্ত করে ধরে রেখেছিলাম, যার জন্য আমি এত কথা শুনেছি, এত অন্যায় অত্যাচার সহ্য করেছি, শেষে কিনা সেই আজকে আমার সব কথা ভুলে গেল। টাকা মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। আমার স্বামী এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু সেই আগের মানুষটা আর নেই। সে যাই হোক, দেখতে দেখতে আমার বিয়ের ৭টা বছর কেটে যায়। আমাকে আমার স্বামী ফ্যামিলি ভিসায় বিদেশ নিয়ে যায়। প্রথম আমাদের দিনগুলো ভালোই কাটছিল। একটা মাস পরে আমি জানতে পারি আমি মা হব। এটা নিয়ে আমার স্বামীও অনেক বেশি খুশি ছিল, কারণ সে সবসময়ই একটা সন্তান চেয়েছিল। এদিকে দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যেতেই আমার শরীরটা অনেকটাই খারাপ হতে লাগলো, কারণ এই সময় একটা মেয়ের শরীরে কী কী পরিবর্তন হয় আর তার মন মানসিকতা কেমন থাকে সেটাও একমাত্র একটা মেয়েই বলতে পারবে। তারপর আমি অসুস্থ হয়ে যাওয়াতে আমার স্বামী আমাকে কিছু ফল এনে দেয়। এই ফলগুলো দেখেই আমার কেমন যেন গা গোলাচ্ছিল। আমি ওনাকে বললাম, "এই ফলগুলো আমি খেতে পারবো না। আমার কেমন যেন বমি বমি পায় এগুলো দেখলেই।" তখন সে আমাকে বলল, "কুকুরের পেটে কি আর ঘি হজম হয়?" এই কথাটা তার মুখ থেকে শোনার পর নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তবে এই ফলটা কিন্তু আমি আমার বাবার বাড়িতে আরও অনেক খেয়েছি। এই ফল নিয়েই তার সাথে আমার একটা কথা কাটাকাটি হয়ে যায়। আর কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমাকে জোরে একটা কষিয়ে থাপ্পড় মারে। তবে এই থাপ্পড়টা শুধু আমার গালেই লাগে নাই, আমার কানেও লেগেছে। আর আমার কান দিয়ে তখন অনবরত রক্ত পড়তে লাগলো। আমার ভালো কানটাই তখন নষ্ট হয়ে যায়। তখন তাকে আমি বললাম, "আপনি কেন এই কাজটা করলেন? কেন আমার ভালো কানটা নষ্ট করে দিলেন?" তখন সে আমাকে বলল, "আমি খাওয়াবো, আমি পড়াবো, প্রয়োজন হলে আমিই মারবো, আবার আমিই ডাক্তার দেখাবো।" তখন এই কথাগুলো শুনে আমার মনে হলো আসলে সে এই বিষয়টার জন্য একটুও অনুতপ্ত না। তখন আমি তার মুখের দিকে তাকিয়ে একটা জিনিসই ভাবতেছিলাম। টাকা মানুষকে কতটা ছোট করে দিতে পারে, টাকা মানুষকে কতটা নিকৃষ্ট বানিয়ে দিতে পারে। সে তার অতীতটাকেই ভুলে গিয়েছিল। যে মেয়েটা তার শূন্য পকেটে হাতটা ধরে রেখেছিল, আজকে তার উপরেই এত অন্যায় অবিচার করছে। আর একটা মেয়ে পৃথিবীর সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু প্রেগন্যান্সির সময় কে তার সাথে কেমন ব্যবহার করে সেটা সে কখনোই ভুলতে পারে না।
আর তার দেওয়া এই কষ্টগুলো আমি ভুলবই বা কী করে? সে তো আর পরের কেউ না, সে আমার নিজের স্বামী। এই মানুষটা একটা সময় আমাকে অনেক ভালোবাসতো। যখন আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম, তখন সে প্রতি রাতে কান্না করে আল্লাহর কাছে মোনাজাতে বলত, আল্লাহ যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। সেই মানুষটারই আজকে এত পরিবর্তন। এই মানুষটা এখন আমাকে মাঝে মধ্যেই গায়ে হাত তোলে। মাঝে মধ্যেই আমাকে অত্যাচার করে। এভাবেই আমাদের দিন কাটছিল। একটা সময় পর অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে আমার বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। আমি আর তার সাথে থাকবো না। এই ডিসিশন নিয়েই বাবার বাড়িতে চলে আসলাম। এর ২ সপ্তাহ পরেও সে আমার কোনো খোঁজখবর নেয়নি। একটা কথা আমি এবার মন থেকে মেনে নিয়েছিলাম, যে মানুষটার এখন আর আগের মতো নেই। আমার প্রতি তার কোনো ভালোবাসা নেই। যে আমাকে আগে এত ভালোবাসতো, এত কেয়ার করত, যার জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম, সেই আমার পাশে নেই। তবে একটা কথা কি জানেন? টাকা হলে একটা মানুষ কিন্তু অমানুষ হয়ে যায়। এটা সত্যি। যদিও সবার বেলায় না, তারপরও শূন্য পকেটে যে মানুষটা আপনার সাথে থাকবে, যে মানুষটা আপনাকে সঙ্গ দেয়, তাকে কখনো অন্যায়ভাবে ঠকাবেন না।